হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আচ্ছা, এইভাবে বোর্ডে তোমাদের পড়াচ্ছি বলে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু নিজেদেরই তোমরা একটা বড় ক্ষতি করবে। কারণ আমার তোমাদের জন্যই আসা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কমার্স নিয়ে ধারাবাহিকভাবে মূলত পড়াতেই তোমাদের আমার ইউটিউবে আগমন। আমার লক্ষ্য সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করিয়ে দেব, কোনো প্রবলেম হবে না। আজ তোমাদের পার্ট 1 চালু হচ্ছে। আজকে জিডিপি জিএনপি স্টক ফ্লো কনসেপ্টটা বোঝাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের অঙ্ক আসবে এমসিকিউ অনুযায়ী। আশা করছি তোমাদের 11-এর পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। তো চলো চালু করা যাক। তোমাদের ফার্স্টে যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে স্টক অ্যান্ড ফ্লো। স্টকের বাংলা মানে জানো হয়তো তোমরা, প্রবাহ। না, স্টক মানে মজুদ, ফ্লো মানে প্রবাহ। আচ্ছা, মজুদ মানে এ পয়েন্ট অফ টাইম। আমি তোমাদের বোঝাবো, ভালো করে উদাহরণ দিয়ে বোঝাবো, তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। আর ফ্লো মানে একটা পিরিয়ড অফ টাইম। এ পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময়, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়। আর একটা পিরিয়ড অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় নয়, সময় ধরে চলছে জিনিসটা। সেটা 1 বছর 2 বছর হতেই পারে। আচ্ছা, তোমাদের একটা ভালো উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এটা একটা জলের ট্যাঙ্কি। একটা সময় এখানে জলটা ধরে রয়েছে, জলটা পড়ছে না। একটা সময়, একটা নির্দিষ্ট টাইম, এটা বোঝো, একটা নির্দিষ্ট টাইমে এই জলটা এখানে রয়েছে, তাই না? তো এইটাকে আমরা বলতেই পারি মজুদ। যেহেতু জলটা এখানে একটা নির্দিষ্ট টাইমে মজুদ রয়েছে, আর এখানে ধরো একটা কল রয়েছে, এখান থেকে জলটা পড়ছে, ঠিক আছে? জলটা যেহেতু পড়ছে, এটা প্রবাহ। জলটা একটা নির্দিষ্ট সময় ধরে নয়, একটা সময় ধরে পড়ছে, তাই না? একটা সময় ধরে পড়ছে, একটা নির্দিষ্ট টাইমে তো আর পড়ছে না। বা ধরো 2 মিনিট 3 মিনিট এভাবে জলটা পড়ছে, তাই না? সেজন্য এটাকে আমরা প্রবাহ বলতেই পারি, এটা মজুদ। তো এই উদাহরণটা দিয়ে আমি তোমাদেরকে ভালোভাবে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। তো এর আরও উদাহরণ রয়েছে, যেমন ধরো ইনকাম বা আয়। ইনকাম ধরো তোমার বাবা যে ইনকামটা করছে, সেটা তো একটা নির্দিষ্ট টাইমে নয়, তাই না? ধরো একটা মাসের পরে তোমার বাবা মাইনেটা পায়, বা একটা বছরের পরে, তাই না? একটা বছরের পরে সে মাইনেটা পায়। তো এটা একটা নির্দিষ্ট টাইমে তো হচ্ছে না, তাই না? একটা মাস, একটা বছর এর পরে তো হচ্ছে, তাই না? ইনকামটা জেনারেট হচ্ছে, তাই না? এটাকে আমরা প্রবাহ বলতে পারি। অবশ্যই এটা প্রবাহ। আরও ধরতে পারি, যেমন মূলধন বা ক্যাপিটাল। মূলধন তোমরা জানো, 11-এ তো পড়েইছো, ক্যাপিটাল মানে যেটা দিয়ে ব্যবসা শুরু করে মানুষ প্রথম অবস্থায়, তাই না? প্রথম অবস্থায় যে মূলধনটা বা ক্যাপিটালটা দিয়ে মানুষ ব্যবসাটা শুরু করছে, সেটা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট টাইমে, সে যে মূলধনটা দিয়ে সেটা ব্যবসাটা শুরু করছে, সেটা তো আবার একটা মানে আবার তো পরে আবার সেই ব্যবসাটা আবার নতুন করে শুরু করতে পারে না, তাই না? মূলধন দিয়ে আবার একটা জায়গায় একটা নির্দিষ্ট টাইমে শুরু করলো, আবার পরে সেটা আবার শুরু করতে পারে না 2 মাস বা 3 মাস পরে। মূলধনটা দিয়ে আবার একটা নতুন ব্যবসা তো শুরু করতে পারে না, তাই না? তাই মূলধনকে আমরা স্টক বলবো, মজুদ। আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন ধরো না, সঞ্চয় রয়েছে, তারপরে সম্পত্তি রয়েছে, সম্পত্তি অ্যাসেট। সম্পত্তি কিভাবে বলছি তো বললো। যেমন ধরো সম্পত্তি হচ্ছে, ধরো তোমার বাবা একটা জায়গায় ফ্ল্যাট কিনলো, সেটা একটা সম্পত্তি। এই সম্পত্তিটা একটা সম্পত্তিটা একটা নির্দিষ্ট টাইমে কিনেছে, আর নির্দিষ্ট টাইমেই সে সম্পত্তিটা সেখানে রয়েছে, তাই না?
তো তোমার বাবা সেই সম্পত্তিটা আবার 2 মাস পরেও তো আবার কিনতে পারে না, তাই না? সেটা একবারই কিনেছে। তো এটা একটা নির্দিষ্ট টাইমে হয়েছে, তাই না? এই টাইমটার কথা, সময়টার কথা মনে রাখবে। তো এটাকে আমরা স্টক বলবো। তো মোট কথা হচ্ছে মজুদ হচ্ছে একটা নির্দিষ্ট সময়, আর ফ্লো মানে সময় ধরে। তোমরা এই উদাহরণটা দিয়ে ভালোভাবে বুঝতে পারবে। তো যদি তোমরা এটা বুঝতে পারো, আমি এবার পরের কনসেপ্টে যাব। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আমি এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা যে এগ্রিগেট আছে, 8টা এগ্রিগেট, সেগুলো বুঝবো। সেগুলো নিয়ে অনেক অঙ্কও তোমাদের আসবে এমসিকিউতে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আমাদের আচ্ছা, তোমাদেরকে জিডিপি জিএনপিটা বুঝিয়ে দিই, তারপরে না এগ্রিগেটটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো জিডিপি আচ্ছা, তোমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। জিডিপি মানে হচ্ছে, আচ্ছা বাংলা মানেটা আমি লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে। মোট অন্তর্দেশীয় উৎপাদন। আচ্ছা, এর ইংলিশ মানেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সংজ্ঞাটা কি লিখে দিতে হবে তোমাদের? আচ্ছা, আমি বলে দিচ্ছি, সময় লেগে যাবে। একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে, ভৌগোলিক সীমারেখাতে তুমি এটা ধরে নিতে পারো ডোমেস্টিক, এটা একটা ভৌগোলিক সীমারেখা। ডোমেস্টিক মানে কি? অন্তর্দেশীয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারবে। এখন জাস্ট সংজ্ঞাটা একটু বুঝে নাও। একটা একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে যা উৎপাদন হচ্ছে, উৎপাদন মানে কি? প্রোডাক্ট। এটা উৎপাদন, এটা ভৌগোলিক সীমারেখা। যা উৎপাদন হচ্ছে, যা মোট উৎপাদন হচ্ছে, গ্রস মানে মোট, যা মোট উৎপাদন হচ্ছে তাই হলো জিডিপি। আচ্ছা, তোমাদের উদাহরণ দিয়ে আমি বোঝাই, বিষয়টা ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে। এটা ধরো ভারত, জাস্ট ধরে নাও ভারত, এটা হচ্ছে আমাদের দেশ। এই ভারত মানে আমাদের দেশে যা যা মোট উৎপাদন হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি। ঠিক আছে। এই যে সীমাটাকে বলছি, এটা তুমি ভৌগোলিক সীমারেখা ধরে নাও, আমাদের দেশের ভৌগোলিক সীমারেখা। এই ভৌগোলিক সীমারেখার মধ্যে যা মোট উৎপাদন হচ্ছে সেটাই জিডিপি। এবার ধরো ভারতের লোক মানে আমাদের দেশের লোক, ধরো যে কোনো একটা দেশ ধরে নাও, চীন চীন বা বাংলাদেশ, যে কোনো একটা কিছু দেশ এখানে রয়েছে যেটা আমাদের দেশের বাইরে। ধরো আমাদের দেশের লোক এই অন্য দেশে কাজ করতে যাচ্ছে বা ইনকাম করতে যাচ্ছে, তারা যে কাজ উৎপাদন করে যে ইনকামটা করছে সেটা কিন্তু জিডিপিতে আসবে না। শুধুমাত্র আমাদের দেশের লোকের, শুধুমাত্র আমাদের দেশে যে উৎপাদনটা হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি। কিন্তু ধরো এই বাংলাদেশ বা চীন, এটা তো অন্য দেশ। এই দেশ থেকে, ধরো এই দেশ থেকে আমাদের দেশে মানে অন্য লোক কাজ করতে আসছে, এই দেশের অন্য দেশের লোক আমাদের দেশে কাজ করতে আসছে, সেটা কিন্তু জিডিপিতে ধরা হবে। ঠিক আছে, সেটা কিন্তু জিডিপিতে ধরা হবে। কিন্তু আমাদের দেশের লোক অন্য দেশে যে কাজ করছে সেটা কিন্তু জিডিপিতে ধরা হবে না। জিডিপি মানে, একটা জিনিস বোঝো, ডি মানে কি? ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি? ভারতের লোক যে জনগণ, সাধারণ জনগণ, মানে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা। ডোমেস্টিক মানে তো জনগণও ধরে নিতে পারো, যেটা আমাদের দেশের লোক। আর ভৌগোলিক সীমারেখাও ধরে নিতে পারো। এটা ভালো করে কনসেপ্টটা বোঝো যে আমাদের দেশে ভৌগোলিক সীমারেখার মধ্যে যে উৎপাদনটা হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি, ভৌগোলিক সীমারেখার মধ্যে। আশা করছি বুঝতে পেরেছো। এর মধ্যে কি আসবে না? আমাদের দেশের লোক অন্য দেশে যে কাজ করছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জিএনপিটা বোঝাবো, যদি বুঝতে পারো এটা। আচ্ছা, আমি এটা মুছে দিই, জিএনপিটা বোঝাবো।
জিএনপিটা দেখো, জিএনপি হচ্ছে মোট, আচ্ছা এর ইংলিশটা লিখে দিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই বাংলাটা লিখে দিই, এই নিট কেন লিখলাম, নিটটা আমি পরে আসছি। মোট জাতীয় উৎপাদন, আমি বোঝাচ্ছি উদাহরণ দ্বারা, ঠিক আছে। আচ্ছা যেমন আগে, আচ্ছা সংজ্ঞাটা আগে একটু শুনে নাও। একটি নির্দিষ্ট দেশে, একটি নির্দিষ্ট দেশে যেটা উৎপাদন হচ্ছে, যে একটা নির্দিষ্ট দেশে যেটা উৎপাদন হচ্ছে, সাথে সেই দেশেরই নাগরিক বিদেশে যে আয় করছে, বুঝে নাও এটা কিন্তু, মানে ধরো আমাদের দেশে লোক যে বিদেশে যেটা আয় করছে সেটা সেটা কিন্তু জিএনপিতে আসবে, ঠিক আছে। মানে মোট দেশজ, মোট দেশজ উৎপাদনের সাথে, মোট দেশজ উৎপাদনের সাথে আমাদের দেশের জনগণ অন্য দেশে যে কাজ করে আয় করছে সেটা জিএনপিতে আসবে, ঠিক আছে। এটা একটু দেখে নাও, আমি তোমাদের এখানে একটা উদাহরণের সাহায্যে বোঝাবো, ঠিক আছে। আমি কিন্তু এটা মুছে দেব। আচ্ছা এবার উদাহরণটা দেখো, এটা ধরো ভারত, মানে আমাদের দেশ, এটা চীন বা বাংলাদেশ, যে কোনো একটা দেশ ধরে নাও। এবার জিএনপিতে কি হবে, জিএনপিতে জিডিপি তো থাকবেই, তার সাথে আমাদের দেশের লোক অন্য দেশে যে কাজ করে আয়টা করছে সেটাও জিএনপিতে আসবে। কিন্তু তার মানে কি বললাম, আমাদের দেশের জনগণ অন্য দেশে যে কাজ করে আয়টা করছে সেটা কিন্তু জিএনপিতে আসবে। এখানে তুমি নেটিভটা ভালো করে বোঝো, জিএনপি, এন মানে তুমি নেটিভ ধরে নাও, ঠিক আছে। এন মানে নেটিভ, নেটিভ মানে কি, দেশ, আমাদের দেশের সাধারণ জনগণ, নেটিভ মানে আমাদের দেশের সাধারণ জনগণ, এটা ধরে নাও। আর জিএনপিতে তাহলে নেটিভ মানে আমাদের দেশের লোক হতে হবে, আমাদের দেশের সাধারণ জনগণ হতে হবে, ঠিক আছে। তার মানে, তার মানে ভারতের যে জনগণ অন্য দেশে যে কাজ করছে সেটা তো আমাদের দেশেরই জনগণ, তাই না? তো সেটা অন্য দেশে যে কাজ করে আয় করছে সেটা কিন্তু জিএনপিতে আসবে, যেহেতু আমাদের দেশের সাধারণ জনগণ। কিন্তু চীনে যা, চীন যে দেশ একটা, ওই দেশের লোক যদি আমাদের দেশে কাজ করে যে আয়টা করছে সেটা কিন্তু জিএনপিতে আসবে না, কারণ ওটা ওই ওই দেশের লোক, তাই না? আমাদের দেশের তো লোক হচ্ছে না। নেটিভ, তুমি এই কথাটা, মোট কথা তুমি নেটিভ কথাটা মনে রাখো, যে জিএনপি হতে গেলে আমাদের দেশের সাধারণ জনগণ হতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, আমাদের দেশের, আমাদের ভৌগোলিক সীমারেখার, আমাদের দেশের যে সাধারণ মানুষ, সেটা সে দেশ, যে দেশেই কাজ করুক না কেন, তাদের ইনকামটা এই জিএনপিতে আসবে। তাহলে জিডিপি তো আসছেই তার সাথে, তাই না? এই যে ভৌগোলিক সীমারেখার মধ্যে যে উৎপাদন হচ্ছে সেটা তো আমাদের দেশেরই লোক কাজ করছে, তাই না? তো সে জিডিপিটা তো আসছেই, প্লাস অন্য দেশে যে কাজ করছে
অন্য দেশে আমাদের দেশের লোক যে কাজ করছে সেটা আসছে, সেটা হচ্ছে জিএনপি। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। মোট কথা জিএনপি মানে আমাদের দেশের লোক, সে যে দেশেই কাজ করুক না কেন, তার দ্বারা যে উৎপাদনে যে ইনকামটা হচ্ছে সেটা কিন্তু জিএনপিতে আসবে। আর জিডিপি মানে শুধুমাত্র আমাদের দেশে যে উৎপাদন হয়ে যে ইনকামটা হচ্ছে সেটা হচ্ছে জিডিপিতে আসবে, শুধুমাত্র জিডিপিতে আসবে। ঠিক আছে, আর যে কি যোগ হবে কি মাইনাস হবে সেটা তো বলেই দিলাম, আশা করছি বুঝতে পেরে গেছো। আচ্ছা চলো এটা মুছে দিই। এরপরে তোমাদের এগ্রিগেট, 8টা এগ্রিগেট, ওর উপর বেশ করে অনেক অঙ্ক রয়েছে, ওইটা দেখাবো। আচ্ছা, তোমাদের জিডিপি, জিএনপিটা এইমাত্র বোঝালাম। ডি মানে ডোমেস্টিক হিসাবে মনে রাখবে, এন মানে নেটিভ হিসাবে মনে রাখবে। এন মানে নেটিভ মানে জনগণ, এইমাত্র বুঝিয়েছি, কিন্তু ভুলে গেলে চলবে না। আচ্ছা, এরপরে এই জিডিপিটা ফ্যাক্টর কস্টে হতে পারে, আবার মার্কেট প্রাইসেও হতে পারে। জিএনপিটা ফ্যাক্টর কস্টেও হতে পারে, মার্কেট প্রাইসেও হতে পারে। আচ্ছা, তোমাদের এর আগে ডেপ্রিসিয়েশনটা বোঝানো হয়নি না? অবশ্যই আমার ভুল হয়েছে, ডেপ্রিসিয়েশনটা আগে বোঝানো উচিত। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন যদি মাইনাস করো, আচ্ছা ডেপ্রিসিয়েশন আমি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এনডিপি। জি মানে কি? গ্রস মানে মোট, ডেপ্রিসিয়েশন মানে অবচয়, নিট, নিট মানে কি আমি বোঝাচ্ছি। তাহলে মোট থেকে অবচয়টা বাদ দিলে নিট হচ্ছে। অবচয় মানে কি? ধরো তোমার বাড়িতে টিভি, ফ্রিজ বা অন্যান্য কিছু যন্ত্রাংশ থাকতে পারে, ঠিক আছে, সেটা তুমি কিনেছো এই বছরে, সেটা এবার বছরের পর বছর ব্যবহার করছো, ঠিক আছে, সেই টিভি ফ্রিজটাকে ব্যবহার করছো, তারপরে তার মানটা যেহেতু বছর পর বছর ব্যবহার করছো, তার মানটা নিশ্চয়ই কমছে, ক্ষয় হচ্ছে। তো তুমি যদি সেটা 5 বছর পরে বিক্রি করতে যাও, সেটা কি যেটা তুমি সেই দামে কিনেছিলে, যে 5 বছর আগে যে দামে কিনেছিলে, সেটা কি 5 বছর পরে একই দাম থাকবে? নিশ্চয়ই থাকবে না, তার নিশ্চয়ই কিছু মান কমেছে বা ক্ষয় হয়েছে, সেটাকেই আমরা অবচয় বলি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যে টিভি বা ফ্রিজ বা যা খুশি হতে পারে, যে যন্ত্রাংশ তোমাদের বাড়িতে রয়েছে সেটা যে ক্ষয় হচ্ছে, বা তোমাদের বাড়িতে কেন, যে কোনো খুশি যন্ত্রাংশ যে কারখানাতে ব্যবহার করে যন্ত্রাংশ, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, যে ক্ষয়টা হচ্ছে সেটাই হচ্ছে অবচয়, এক কথায় বলা যায়। তো মোট দেশজ উৎপাদন থেকে মূলধনজনিত, এটাকে মূলধনজনিত ব্যয় বাদ দিলে অবচয় ব্যয় পাবো। ঠিক আছে, এটাকে বলে ডেপ্রিসিয়েশন। আর জিএনপির ক্ষেত্রেও এক, এখান থেকে যদি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিই তো আমরা নিট ন্যাশনাল প্রোডাক্ট পাবো। নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে সেখান থেকে অবচয়টা বাদ হয়েছে, ঠিক আছে, গ্রস থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে তবেই নিট ন্যাশনাল প্রোডাক্ট পাবো আমরা। আচ্ছা, আমি বুঝতে ভাবছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর যে আমি তোমাদের ফার্স্টে যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে যে কারখানায় যে উৎপাদন করছে যন্ত্রপাতি, যে একটা জিনিস উৎপাদন করতে যে খরচটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, যেটা কাজ করে উৎপাদন হচ্ছে তোমার, মানে যেটা মানে তুমি কাজ করে যেটা অর্জন করছো, মানে অর্জন করছো নয়, কাজ করে যে খরচটা হচ্ছে,
একটা যন্ত্রপাতি বা কিছু সাজসরঞ্জাম দিয়ে তুমি যে উৎপাদন করছো সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর মার্কেটে যদি তুমি ধরে নাও মার্কেট প্রাইসে, তাহলে সেটার সাথে কিন্তু ট্যাক্সটা যোগ হবে। ফ্যাক্টর কস্টের সাথে ফ্যাক্টর কস্টটা তো এখানে আসবেই, প্লাস তোমার ট্যাক্সটা যোগ হবে। ট্যাক্স, তারপর সাবসিডি বোঝাবো আমি তোমাদের, পরে বোঝাচ্ছি, ওটা আসছি। এর সাথে বেসিক্যালি ট্যাক্সটা যোগ হয়ে মার্কেট প্রাইস মানে বাজার দামে আসে, বাজার দামে। আচ্ছা, এটা আমি তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি, দেখো। জিডিপি, এগুলো গ্রস হলো। এবার এটাকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে নিট করে দাও। এনডিপি আমি 8টা এগ্রিগেটের কথা বলছি এখানে। আচ্ছা, এরপর ন্যাশনালে চলে আসো। জিএনপি, এনএনপি। এটা তোমার ফ্যাক্টর কস্টেও হতে পারে, মার্কেট প্রাইসেও হতে পারে। এটাও ফ্যাক্টর কস্টে হতে পারে, মার্কেট প্রাইসে হতে পারে। এটাও সেম, তাই না? আমাদের দেশে যে 8টা এগ্রিগেট মানে যে উৎপাদনটা হচ্ছে কারখানায় বা যেখানে যে খুশি একটা উৎপাদন হচ্ছে, সেবা বা দ্রব্য সামগ্রীর যে উৎপাদন হচ্ছে, সেটা ফ্যাক্টর কস্টেও হতে পারে, আবার মার্কেট প্রাইসেও হতে পারে। ফ্যাক্টর কস্টেও হতে পারে, মার্কেট প্রাইসেও হতে পারে, যে দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন হচ্ছে। ঠিক আছে? তো এই 8টা একে এগ্রিগেটস বলে। আচ্ছা, এগ্রিগেট বানানটা একটু জায়গার জন্য হয়ে গেল, তোমরা একটু ম্যানেজ করে নিও। এটাকে আমরা, এই 4টেকে আমরা এগ্রিগেট বলবো। মার্কেট প্রাইসও হতে পারে, ফ্যাক্টর কস্টও হতে পারে। আচ্ছা, তোমাদের এবার আমি ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইসটা একটু ভালোভাবে উদাহরণ দিয়ে বোঝাই। আচ্ছা, ফ্যাক্টর কস্ট আমি কি বললাম? ফ্যাক্টর কস্ট মানে কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয় তাকেই বলবো ফ্যাক্টর কস্ট, তাই না? আর যেটা সাবসিডি তোমাদের বললাম, পরে বোঝাবো। সাবসিডি মানে কোনো দ্রব্য উৎপাদন করলে সরকার যে টাকা আমাদের দেয় তাকে বলা হয় সাবসিডি। যেমন এখন একটা ভালো উদাহরণ, যেমন দেখো গ্যাস, এইচপি গ্যাস, তাই না? এইচপি গ্যাস কিনলে এখন আমাদেরকে একটা সাবসিডি বা ভর্তুকি দেয়, তাই না? এটা মানে ভর্তুকি। যেমন আগে ছিল 19 টাকা, এখন কত টাকা হয়েছে জানি না, এখন অতটা ট্রানজ্যাকশন করি না। যেমন সরকার যে আমাদের একটা মানে আমরা যে এইচপি গ্যাসটা যে কিনি, উদাহরণ দিয়ে বোঝো, সেটা যে একটা টাকা দিয়ে কিনি, তো 900-800 টাকা দিয়ে কিনি, সেটার জন্য সরকার আমাদের একটা ভর্তুকি দেয়। সেই ভর্তুকিটা 19 টাকা বললাম, সেটাকেই আমরা সাবসিডি বা ভর্তুকি বলছি। সেটা আমাদের একটা আয় হচ্ছে, যে সাবসিডিটা আমাদের সরকার দিচ্ছে সেটা আমাদের একটা আয় হচ্ছে, তাই না? এবার তোমরা বোঝাচ্ছি। ধরো তুমি একটা বাজারে ব্যাগ কিনতে গেছো, ব্যাগ বা ইটিসি, চাল গম যা খুশি ধরো, ব্যাগ কিনতে গেছো। ব্যাগটার ফ্যাক্টর কস্টে দাম হচ্ছে 500 টাকা সাপোজ ধরো। এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, মানে কোনো দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয়। এটা এখনো মার্কেট প্রাইসে আসেনি। ফ্যাক্টর কস্ট।
এর ওপর ট্যাক্স পড়েছে ধরো তোমার 100 টাকা, এটা হচ্ছে ট্যাক্স। আর তোমাকে সরকার, আচ্ছা এখানটা বোঝা যাচ্ছে না, না তোমাকে সরকার সাবসিডি দিয়েছে। আচ্ছা আমি সাবসিডি দিয়েছে 100 টাকা ধরে নাও, আর ট্যাক্স 200 টাকা, ঠিক আছে? এটা তোমার একটা আয় হচ্ছে, সাবসিডিটা তোমার একটা আয় হচ্ছে। এবার তোমাকে এখান থেকে নিট ইনডাইরেক্ট ট্যাক্স বার করতে হবে। নিট ইনডাইরেক্ট ট্যাক্স কীভাবে বার করবে? ট্যাক্স থেকে কিছু মাইনাস করতে হবে, তাই না? তো তোমার ট্যাক্স এখানে 200 টাকা, সাবসিডি যেহেতু তোমার ট্যাক্সটা তোমাকে, এটা খরচ, এটা তোমাকে সরকারকে দিতে হবে যেহেতু এটা তোমার খরচ, আর সাবসিডি হচ্ছে তোমার একটা আয়, তাই না? তাহলে যেটা খরচ করলে, খরচ 200 টাকা, আর যেটা আয় হলো সেটা 100 টাকা। তো নিট ইনডাইরেক্ট ট্যাক্স মানে ট্যাক্স থেকে এটা মাইনাস করে নিট ইনডাইরেক্ট ট্যাক্স, একশো টাকা বেরোলো, এটা হচ্ছে নিট ইনডাইরেক্ট ট্যাক্স। এইবার এর সাথে যে তুমি দোকানে তোমার ব্যাগটা যে কিনতে গেলে সেটা তোমার দাম কত পড়লো, তাই না? তো তোমার নিশ্চয়ই যে ব্যাগটা কিনতে এসেছো সেটা সরকারের ট্যাক্সটা তোমাকে দিতেই হবে। তো এটা তো নিট ইনডাইরেক্ট ট্যাক্স। ব্যাগটার দাম কত ছিল? 500, 500-র সাথেই নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা যোগ করতে হবে 600। এটা হচ্ছে মার্কেট প্রাইস। কেন মার্কেট প্রাইস হলো? ব্যাগটা যে ফ্যাক্টর কস্টের সাথে তোমার ট্যাক্সটা যোগ হলো, নিট ইনডাইরেক্ট ট্যাক্স, সাবসিডিটা তো তোমাকে সরকার দিল, সেটা তো তোমার আয় হচ্ছে, তাই না? আর ট্যাক্সটা তোমাকে খরচ দিতে হবে সরকারকে, তাই ট্যাক্স থেকে তোমার আয়টা বাদ দিয়ে যেটা হচ্ছে আলটিমেট যে ট্যাক্সটা তোমাকে দিতে হচ্ছে, টোটাল যে ট্যাক্সটা দিতে হচ্ছে ফাইনালি সেটা 100 টাকা হলো, তাই না? ওটা থেকে এটা মাইনাস করে তা তোমার মার্কেট প্রাইসে চলে এলো, যেহেতু ট্যাক্সটা যোগ হয়ে গেল, আলটিমেট যে ট্যাক্সটা, এটাকে আমরা মার্কেট প্রাইস বলবো। আচ্ছা এখান থেকে একটা সূত্র হয়ে যায়, সূত্রটা হচ্ছে, আচ্ছা আমি সংজ্ঞাটা এইখানটা মুছে দিই। নিট ইনডাইরেক্ট ট্যাক্স সমান সমান ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স মানে এই ট্যাক্সটাকে বলছি, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। নিট ইনডাইরেক্ট ট্যাক্স বার করতে গেলে তোমাকে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডিটা মাইনাস করতে হবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট সূত্র, এটা কিন্তু তোমার অঙ্কতে কাজে লাগবে। আর একটা আছে, অঙ্কতে এগুলো কাজে লাগবে কিন্তু ভালো করে নোট করে নেবে। ফ্যাক্টর কস্টের সাথে নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা যদি তুমি যোগ করো তোমার মার্কেট প্রাইসে চলে আসবে। ফ্যাক্টর কস্টে মানে যেটা তুমি ব্যাগটা 500 টাকা ছিল ফ্যাক্টর কস্ট, আর নিট ইনডাইরেক্ট ট্যাক্স মানে 100 টাকা, তাহলে তোমার ওটা মার্কেট প্রাইসে চলে আসছে। এখানে যেটা তোমাদের বোঝালাম এই সূত্রটা মনে রাখবে, এটা 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বর সূত্রটা হচ্ছে, তুমি যদি মার্কেট প্রাইস থেকে নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা মাইনাস করো তাহলে তোমার ফ্যাক্টর কস্ট আসবে। ফ্যাক্টর কস্ট মানে কি? এখানে যে সংজ্ঞাটা আমি তোমাদের বললাম বা ভালোভাবে বুঝিয়েছিলাম, সরি, মার্কেট প্রাইস থেকে নিট ইনডাইরেক্ট ট্যাক্স, মার্কেট প্রাইস থেকে নিট ইনডাইরেক্ট ট্যাক্সটা বাদ দিলেই তোমার ফ্যাক্টর কস্ট চলে আসছে। মানে তুমি যে বাজার দামে যেটা, যে বাজার দামে মানে কি ট্যাক্সটা যোগ ছিল, ওই ট্যাক্সটা যখনই তুমি বাজার দাম থেকে মাইনাস করছো তখনই তোমার যে আসল যে দামটা, তুমি আসল দামটা চলে আসছে,
ফ্যাক্টর কস্ট মানে যেটা তুমি আসল উৎপাদন করে যে খরচটা হয়েছিল, তাই না? এটা 3 নম্বর সূত্র। এই 3টে সূত্র কিন্তু মনে রাখবে। আচ্ছা, পরের দিন আমি আরও অঙ্ক মানে তোমাদের এমসিকিউতে যে অঙ্কগুলো আসবে সেগুলো করতে যে সূত্রগুলো এরকম দ্বারা যে সূত্র লাগবে সেগুলো আমি বোঝাবো। আজকে এই পর্যন্তই শেষ করছি।